ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করে বুঝতেই পারছো, তাপ। এই অধ্যায় থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে 40টা প্রশ্ন আজকে আছে এই ভিডিওতে পাবে তোমরা। এর আগে আমরা একটা ভিডিও করেছি, ঠিক আছে, একটা শর্টস ভিডিও, সেখানে 15টা ছিল, আর একটা লং ভিডিও ছিল, সেখানে 45টার মতো শর্ট প্রশ্ন ছিল। যদি তোমরা দেখে না থাকো ওগুলো দেখে নিও এই অধ্যায় থেকে, ঠিক আছে। তাহলে চলো আজকে যেটা শুরু করি। তাহলে চলো কী কী প্রশ্ন আছে দেখে নিই। দেখো, প্রথমে যেটা আছে সেটা হলো, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয়ে যায়। কথাটা কি সত্য? দেখো, এটা মিথ্যা। বরফের টুকরোর মধ্যে যদি তুমি জল রেখে দাও, মানে গর্ত করেও জল রেখে দাও, তাহলে সেটা কখনোই জমে বরফ হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে যে 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে, পারবে সেই বস্তু যার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সি এর কম। যার উষ্ণতা 0 ডিগ্রি, মানে যে 0 ডিগ্রি সি আর কি, 0 ডিগ্রি সি এর কম। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0 ডিগ্রি সি এর কম। এটা সত্য না মিথ্যা? চলো সত্য। কেননা জল শোষণ করতে পারবে তখনই যখন তার থেকে কম হবে। তার থেকে বেশি হলে তো সে তার জল শোষণ করতে পারবে না, তাই না? তার থেকে বা সমান হলেও পারবে না, থেকে যাবে। তার থেকে কম হলে একমাত্র পারবে। তাহলে এই কথাটা সত্য। 0 ডিগ্রি উষ্ণতার জল, দেখো এটা কারেন্ট চলে গেছে তাই এরকম হলো, হ্যাঁ। যেমন 0 ডিগ্রি উষ্ণতার জল আর 0 ডিগ্রি উষ্ণতার বরফের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? কোনটি বেশি ঠান্ডা? এটা 0 ডিগ্রি উষ্ণতার বরফটা হলো বেশি ঠান্ডা হবে, ঠিক আছে। এটা মাথায় রেখো কিন্তু। তারপরে 100 ডিগ্রি উষ্ণতার জল আর 100 ডিগ্রি উষ্ণতার বাষ্পের মধ্যে কোনটি বেশি গরম হবে? এটা হলো 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প, এটা বেশি গরম হয়। তারপরে তরল বাষ্পে পরিণত হলে তার আয়তন বাড়ে না কমে? তার আয়তন বাড়ে। তরল যখন বাষ্পে পরিণত হয় তার আয়তন বাড়ে। তারপরে হচ্ছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক কত, বা জলের স্ফুটনাঙ্কটা কত? সেটা হলো 100 ডিগ্রি সি। তারপরে প্রশ্ন, কোনো পদার্থের স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপের উল্লেখ করা দরকার কেন? কারণ চাপ বাড়লে বা কমলে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়। সেই জন্য কি আমরা যখনই কোনো পদার্থের স্ফুটনাঙ্ক উল্লেখ করব, মানে কত চাপে স্ফুটনাঙ্কটা সেটা উল্লেখ করব, ঠিক আছে। এবারে দেখো, তোমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখো যে চাপ উল্লেখ করা নেই, স্ফুটনাঙ্ক দেওয়া আছে, তার মানে তখন বুঝতে হবে সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, মানে সেটা হলো স্বাভাবিক স্ফুটনাঙ্ক। এবার চলো দেখে নিই পরের প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যেমন গলনাঙ্ক নির্ভর করেছিল, এবার স্ফুটনাঙ্ক। তরল পদার্থের প্রকৃতি, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, আর হচ্ছে তরলের উপর চাপ, এইগুলোর উপর নির্ভর করে। দেখো, এবারে পরবর্তী যে প্রশ্নটা আছে, পারদ, ডাইথাইল ইথার ও জলকে স্ফুটনাঙ্কে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। এবার এটা কী বলেছে? প্রশ্নটা হচ্ছে, এই যে পারদ, ডাইথাইল ইথার এবং জল, এদের যে স্ফুটনাঙ্ক আছে, তাই তো, এই স্ফুটনাঙ্কগুলো কার বেশি কার কম সেগুলো সাজাতে হবে। এবার কীভাবে সাজাতে হবে? ঊর্ধ্বক্রমানুসারে। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি, ছোটো থেকে বড়, মানে কে সব থেকে ছোটো, মানে কার স্ফুটনাঙ্ক সব থেকে ছোটো, তারপরে কার, তারপরে কার, এইভাবে সাজাতে হবে, তাই তো, ছোটো থেকে বড়। ছোটো থেকে বড় সব থেকে কম হচ্ছে ডাইথাইল ইথারের, তারপরে জল, তারপর হচ্ছে পারদ, ঠিক আছে। এই হয়ে গেল। লেস দ্যান করে ছাড়াতে হবে, ডাইথাইল ইথার লেস দ্যান জল, লেস দ্যান পারদ, মানে পারদের সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে জল, পারদ আর তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্কের অধক্রমানুসারে সাজাতে বলেছে। তারপরে এটা বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তা পারদ সব থেকে বেশি, তারপরে জল, তারপরে হচ্ছে তরল হাইড্রোজেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে গ্রেটার দেন, সব গ্রেটার দেন আছে। পারদ গ্রেটার দেন জল, জল গ্রেটার দেন তরল হাইড্রোজেন। তারপরে প্রশ্নটা কী বলেছে? প্রেশার কুকার যন্ত্রে 100 ডিগ্রি সি উষ্ণতার থেকে কম উষ্ণতায় জল ফোটানো হয়। সত্য না মিথ্যা? না, এটা হচ্ছে মিথ্যা। 100 ডিগ্রি উষ্ণতার থেকে বেশি উষ্ণ জল ফোটায়, সেই জন্য তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই না, প্রেশার কুকারে। তরলের উপর চাপ কমলে, ঠিক আছে, তরলের স্ফুটনাঙ্ক কমে না বাড়ে? চাপ কমলে তরলের স্ফুটনাঙ্কটা কমে যায়, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, স্ফুটনের সময় চাপ কমালে তরলের আয়তন প্রসারণ বাধা পাবে না সহজ হবে? চাপ যদি কমানো হয় আয়তন প্রসারণটা সহজ হবে, ঠিক আছে, যখন চাপ কমলে আয়তন প্রসারণটা সহজ হবে। তারপরে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো ঘনীভবন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাকে কি বলে? তরল হওয়ার ঘটনাকেই বলে হচ্ছে ঘনীভবন। বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাটাই হলো ঘনীভবন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের বাষ্পীভবন হয় বলে শিশির তৈরি হয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের বাষ্পীভবন হয় বলে শিশির তৈরি হয়, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। জলীয় বাষ্পের ঘনীভবন হয় বলে শিশির তৈরি হয়, ঠিক আছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবন দ্বারা কি কি তৈরি হয়? দেখো, ঘনীভবন দ্বারা তৈরি হয় মেঘ, শিশির, কুয়াশা, এগুলোই হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবন দ্বারা তৈরি হয়। উষ্ণ ও বেশি জলীয় বাষ্প ভরা বায়ু, শীতল ও কম জলীয় বাষ্প ভরা বায়ু, জলীয় বাষ্প ভরা বায়ুপূর্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ুর তুলনায় ভারী। কী বলেছে? উষ্ণ ও বেশি জলীয় বাষ্প ভরা বায়ু শীতল ও কম জলীয় বাষ্পপূর্ণ বায়ুর তুলনায় ভারী। এর সত্য না মিথ্যা? এটা পুরোপুরি মিথ্যা। কেননা হচ্ছে হালকা হবে, উষ্ণ যেটা সেটা হালকা হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নটা হচ্ছে, শীতকালে কোন সময় কুয়াশা দেখা যায়? শীতকালে কোন সময় কুয়াশা দেখা যায় বলো তো? সাধারণত দেখা যায় ভোরবেলা। ভোরবেলাতে শীতকালে কুয়াশা দেখা যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রেসার কুকার যন্ত্র কোন নীতিতে কাজ করে? কোন নীতি? নীতিটা হলো তরলের উপর চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্ক বাড়ানো, এই নীতি। মানে প্রেসার কুকারে এই কাজটাই হবে, মানে সেখানে তরলের উপর চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে প্রেসার কুকারের নীতি। তারপরে মেঘযুক্ত আকাশ শিশির জমার উপযুক্ত। মেঘযুক্ত আকাশ, এটা কি সত্য? না, এটা মিথ্যা। মেঘহীন আকাশ শিশির জমার যেখানে যে আকাশে মেঘ নেই সেইটাই হচ্ছে শিশির জমার পক্ষে উপযুক্ত, সেই অঞ্চলটা। তবে বায়ুপ্রবাহ হলে শিশির জমে না, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য, বায়ুপ্রবাহ হলে শিশির জমে না, স্থির বায়ুতে শিশির জমে, ঠিক আছে। গাছের পাতা ও ঘাসের মধ্যে কার উপর শিশির বেশি জমে? দেখো, শিশির বেশি জমে হচ্ছে ঘাসের উপর, মানে নিচে যে থাকে, মানে তোমার ভূপৃষ্ঠের কাছাকাছি যেগুলো থাকে সেগুলোর উপর শিশিরটা জমে বেশি। গাছের পাতার থেকে তার তলায় যেগুলো থাকে, যেসব ঘাসগুলো, তার উপর শিশিরটা বেশি জমে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, দেখবে তোমরা খেয়াল করে। তারপরে কোন সময় শিশির পড়ে? কোন 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 সময় শিশির পড়ে? শিশির পড়ে বিশেষ করে শীতকালে গভীর রাতে বা ভোরবেলায়, ঠিক আছে, এই সময় শিশিরটা দেখতে পাই আমরা। আবার গ্রীষ্মকালে কোনো সময় শিশির পড়তে পারে, মানে যদি কোনো কারণে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় তাহলে শিশির পড়তে পারে, ঠান্ডা হয়ে যায় আর কি, ঠিক আছে। সেটা খুব কম, সেই জন্য সাধারণত শীতকালে গভীর রাতে ভোরবেলায় শিশির পড়ে। আর কুয়াশা ও মেঘের মধ্যে পার্থক্যটা কী? দেখে নাও, কুয়াশা আর মেঘের মধ্যে কিন্তু মৌলিক কোনো পার্থক্য নেই, ঠিক আছে। কুয়াশা যেমন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বায়ু সম্পৃক্ত হয়ে তার থেকে কম উষ্ণতায়, যেমন যদি তাতে কম উষ্ণতা তৈরি হয় তাহলে কুয়াশা তৈরি হয়, মেঘও তাই, একই রকম। কিন্তু ওদের মধ্যে মৌলিক পার্থক্য হলো, তাহলে পার্থক্যটা কী? পার্থক্যটা হলো যে কুয়াশা বায়ুমণ্ডলের নিম্ন স্তরে হয়, মানে বায়ুর নিচের স্তরে, আর মেঘ হয় উচ্চ স্তরে, উপরেই মেঘ তৈরি হয়, বায়ুমণ্ডলে অনেক উপরে, ঠিক আছে। এটাই হচ্ছে ওদের মধ্যে পার্থক্য। ধোঁয়াশা কী? ধোঁয়াশা হলো বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়া এবং কুয়াশা মিলে যে ঘন আবরণের সৃষ্টি হয় তাকেই ধোঁয়াশা বলে, ঠিক আছে। এটাই হচ্ছে ধোঁয়াশা। অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, কিন্তু কাঠের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয়, এটা সত্য না মিথ্যা? এটা পুরোপুরি মিথ্যা। কারণ অ্যালুমিনিয়ামের মধ্য দিয়েই তো তাপ সহজে প্রবাহিত হতে পারে, কাঠের মধ্য দিয়ে নয়, ঠিক আছে। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হচ্ছে তাপের সুপরিবাহী। তাদেরকে বলে তাপের সুপরিবাহী পদার্থ বা শুধু তাপের সুপরিবাহী। পরবর্তী প্রশ্ন দেখো, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না তারা ড্যাশ, তারা হচ্ছে তাপের কুপরিবাহী। দুটি ধাতুর নাম করো যারা তাপের সুপরিবাহী। সেটা হচ্ছে তামা, লোহা। বায়ু তাপের সুপরিবাহী, সত্য না মিথ্যা? বায়ু তাপের কুপরিবাহী, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে, সুপরিবাহী নয়, এটা মিথ্যা। তারপরে বাড়ি বানানোর উপাদানগুলি তাপের সুপরিবাহী না
কুপরিবাহী হওয়া দরকার। এটা হচ্ছে কুপরিবাহী হওয়া দরকার, বাড়ি বানানোর উপাদানগুলো তাপের কুপরিবাহী হওয়া দরকার। এখানে উত্তরটা লিখবে তাপের কুপরিবাহী, তাপের কথাটা উল্লেখ করবে, তাপের কুপরিবাহী হওয়া দরকার। শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া ভালো না অত্যন্ত বিপজ্জনক? দেখো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা হচ্ছে জীবনের প্রশ্ন আর কি। এইটা শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া অত্যন্ত বিপজ্জনক। উত্তরটা হবে কি এখানে? অত্যন্ত বিপজ্জনক। ঠিক আছে, এইটা তোমাদের জানা অত্যন্ত দরকার। তোমরা যারা মানে যেসব তোমাদের ঘরে লক্ষ্য করবে, যাদের মানে বাড়ি আছে, কোটা বাড়ি আর কি, ইটের বাড়ি যেটাকে আমরা বলি, ইটের বাড়ি হোক বা এমনি বাড়ি হোক, মেটে বাড়িতে ঘুলঘুলি থাকে দেখবে। ঘুলঘুলি মানে উপরের দিকে একটা ফাঁক থাকে। এই ফাঁকটা যদি না থাকে, তোমাদের বাড়ি লক্ষ্য করে আজকের ভিডিও দেখার পর তোমরা লক্ষ্য করে দেখবে বাড়িতে ঘুলঘুলি আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু একটু বিপদ আছে। বিপদ মানে কিছু নয়, মানে যখন শীতকালে আমরা কী করি যে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিই, তখন তাহলে অক্সিজেনটা পাস হবে কোথা থেকে, তাই না? এবার সেই অবস্থায় যদি আমরা ঘরে আবার হ্যারিকেন জ্বেলে রাখি বা আগুন জ্বালিয়ে রাখি, মানে শীতকালে বলে পাশে একটু দিয়ে কাঠকয়লা দিয়ে পুড়িয়ে আগুন জ্বালিয়ে রাখলাম, হতেই পারে। অনেকে হয়তো রাখতে, এখন হয়তো রাখেই না, আগুন জ্বালানোর প্রয়োজন হয় না, কারেন্ট আছে, সব কিছু আছে। কিন্তু তবুও যদি কেউ এরকম পরিস্থিতি করে রাখে, সেটা কিন্তু খুবই খারাপ। এই পরিস্থিতি করে রাখবে না, হ্যারিকেন জ্বালিয়ে রাখবে না, বা এরকম অন্য কোনো আগুন জ্বালানো রাখা উচিত নয়। তার কারণ হলো যে আগুন জ্বালিয়ে রাখলে বা হ্যারিকেন জ্বালিয়ে রাখলে কী হয়, যে কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হতে পারে, যেটা হচ্ছে অত্যন্ত বিষাক্ত। এটা যদি যায় শরীরে, তাহলে কী হবে, ওই ঘুমন্ত অবস্থায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য সাবধান। যে এই প্রশ্নটা আমার এখানে রাখার এইটাই উদ্দেশ্য, যে এটা তো পরীক্ষার জন্য প্রয়োজন। পরীক্ষার জন্য তোমার প্রশ্ন দেখে মুখস্থ করে চলে গেলে, যদি বিষয়টা বুঝলে না, যদি না বোঝো, তাহলে সেটা কিন্তু তোমাদের জীবনের পক্ষে ক্ষতিকর হয়ে যাবে। সেজন্য বিজ্ঞানটা এমনভাবে শেখো যাতে তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে ভালো করে আত্মস্থ করতে পারো। শুধু এই ধরনের প্রশ্ন কেন, আরও যেসব জীবনের যেসব প্রশ্নগুলো আছে, মানে পরবর্তীকালে তোমার তো জীবনটাকে অতিবাহিত করতে হবে। সেখানে মানে বিজ্ঞান থেকে তুমি তাহলে কী শিখলে, পরবর্তী যদি ভাবো যে আমি বিজ্ঞান পড়ে কী জানলাম, তাহলে এই জিনিসগুলো জানতে হবে, তাই তো? তাহলে বিজ্ঞানটাকে সেইভাবে পড়াশোনা করো যাতে তার গভীরে গিয়ে এই জিনিসগুলো জানতে পারো। আর আমি প্রশ্নগুলো আমরা সেই রকমভাবে রাখার চেষ্টা করি যাতে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় হিট করে, যে তোমরা এগুলো নিয়ে ভাবো, চিন্তাভাবনা করো, বন্ধুবান্ধবরা মিলে চিন্তাভাবনা করো, এরপরে আরও কী কী ভালো করা যায় বা কী কী খারাপ আছে সেইগুলোকে নিয়ে আলোচনা যাতে তোমরা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে অত্যন্ত বিপজ্জনক, এটা মাথায় রেখো। ঘুলঘুলি সেই জন্য রাখা অত্যন্ত প্রয়োজন। ঘরের ঘুলঘুলি অত্যন্ত, একটা ঘরে 2টো ঘুলঘুলি রাখা মিনিমাম প্রয়োজন। ঠিক আছে, 2টো, আর একটু বড় হলে 3টে। তারপরে দেখো, পরের প্রশ্ন, কেরোসিন বা কয়লার দহনে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিষাক্ত কোন গ্যাস তৈরি হয়? যেটা এখনই বলছিলাম, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, কার্বন মনোক্সাইড তৈরি হয়। পরিচালন স্রোত আছে বলে বায়ুপ্রবাহ হয়, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটাই সত্য, পরিচালন স্রোতটাই আছে বলে বায়ুপ্রবাহ হয়। তারপরে তাপ প্রবাহের জন্য কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমের দরকার হয় কোন দুটি প্রক্রিয়ায়? তাপ প্রবাহের জন্য যে প্রক্রিয়া আছে 3টে, তার মধ্যে পরিবহন ও পরিচালন প্রক্রিয়ায় মাধ্যমের দরকার হয়। ঠিক আছে, আবার কোন পদ্ধতিতে মাধ্যমের অণুগুলির স্থান পরিবর্তনের সাহায্যে তাপের সঞ্চায়ন হয়? মাধ্যমের অণুগুলির স্থান পরিবর্তন করে তাপটা সঞ্চালিত হয়, এটা কোন পদ্ধতি? সেটা হলো পরিচালন পদ্ধতি। ঠিক আছে, তারপরে কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে দ্রুত তাপ প্রবাহিত হয়? কোনটা? সেটা হলো বিকিরণ। বিকিরণটা হচ্ছে সবথেকে দ্রুত পদ্ধতি, আর পরিচলন আর এটা হচ্ছে সবথেকে মন্থর পদ্ধতি, পরিচালন ও পরিবহন। তারপর থার্মোফ্লাস্কে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়া ব্যাহত হয়, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। থার্মোফ্লাস্কে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়া ব্যাহত হয় বলেই তো ওখানে গরম জিনিস গরম থাকে আর ঠান্ডা জল ঠান্ডা থাকে, তাই না? এটাই। তার পরবর্তী প্রশ্ন, অভিকর্ষহীন স্থানে তাপের পরিচালন সম্ভব? তাপের পরিচালন সম্ভব, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। অভিকর্ষহীন, যেখানে অভিকর্ষ নেই সেখানে তাপের পরিচালন সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটা হলো মিথ্যা। এই ছিল তোমাদের 40টা আজকের প্রশ্ন এই ভিডিওতে। ঠিক আছে, তার উত্তরও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও।
আর এই প্রশ্নগুলো বলছি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তৈরি করে নাও, ঠিক আছে? সামনে পরীক্ষা আছে, ভালো করে তৈরি করে নাও। তা আজকে এই পর্যন্ত, ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।